সারা দেশে চলছে কোভিড-19 গণটিকাদান। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। 24 ঘন্টায় ঢাকার বাইরে আজ আরও 149 জনের মৃত্যু। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে অচলাবস্থা পরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। জনবল সংকটের অজুহাতে নীরব কর্তৃপক্ষ। সরব বেসরকারি হাসপাতাল অনুমোদনে। নিম্ন আয়ের মানুষের জন্য কম মূল্যের ওএমএস পণ্য বিক্রিতেও অনিয়ম। খোলা বাজারের পরিবর্তে বিক্রি হচ্ছে কালো বাজারে। অসাধু ডিলার চক্রের 3 সদস্য গ্রেফতার। আদালতের নির্দেশের পরও 2 বছরের শিশুকে দেখা করতে দেয়া হয়নি মায়ের সঙ্গে। অভিযোগ সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের পরিবারের বিরুদ্ধে। এবং স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে চতুর্থ টি-20তে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা, জয়ের খোঁজে মরিয়া অজিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আজ থেকে শুরু হয়েছে কোভিড-19 গণটিকাদান। ভ্যাকসিন নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সিলেট নগরীর পাঠানটুলা স্কুলে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং ঢাকার মানিকনী এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। শুরুতেই যাচ্ছে ইকরামের কাছে। ইকরাম, ধন্যবাদ সাদিয়া। সিলেটে যেই টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে বা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের 81টি কেন্দ্রে চলছে। সকাল 9টায় উদ্বোধন করা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমি আছি 9 নম্বর ওয়ার্ডে, সিলেট সিটি কর্পোরেশন এলাকার 9 নম্বর ওয়ার্ডে পাঠানটোলা স্কুলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে কী ধরনের একটি উদ্দীপনা বা উৎসাহ দেখা দিয়েছে। প্রত্যেককে বাসায় যারা যারা আছেন তারা তাদের এনআইডি ফটোকপি করে 2 কপি ফটোকপি করে নিয়ে এসছে এবং কেন্দ্রগুলোতে একটি কপি এখানে দিয়ে যাচ্ছেন আর একটি কপি নিয়ে যাচ্ছেন, সাথে একটি কার্ড পূরণ করে দেওয়া হচ্ছে। বলে রাখা প্রয়োজন যে সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, 4টি জেলায় 2,35,500 জনকে টিকা দেওয়ার আজকে যে ভ্যাকসিন দেওয়া হবে এই টার্গেট করা হয়েছে। আমাকে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের যিনি দায়িত্ব আছেন পরিচালক, সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় আমাকে জানিয়েছে। এবং 419টি 4 জেলায় 419টি কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে একযোগে। তবে সিটি কর্পোরেশন এলাকায় আজকে ছাড়াও আরও 2 দিন, আগামীকাল এবং আগামী পরশু, এই 3 দিন টিকা দেওয়া হবে এই 81টি কেন্দ্রের মধ্যে। এবং প্রত্যেকটি কেন্দ্রে 300 জনকে টার্গেট করা হয়েছে টিকা দেওয়া হবে। এবং এখানেও যে ভ্যাকসিন আমরা যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে 300টি ভ্যাকসিন আনা হয়েছে এই কেন্দ্রে এবং প্রত্যেকটি কেন্দ্রে 300 ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং ভ্যাকসিন 300 জনকে দেওয়ার পরে বাকি জনকে আগামীকালকে দেওয়া হবে এবং আগামীকালকে দেওয়ার পরে আগামী পরশুও দেওয়া হবে। এবং এই 3 দিনের পরে তারপরে জানানো হবে যে পরবর্তী যে ক্যাম্পেইন কবে থেকে শুরু হবে। এখনও পর্যন্ত যেটা আমাকে স্বাস্থ্য বিভাগের পরিচালক জানিয়েছেন, যদিও 14 তারিখ বলা হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ধরনের কোনো মেসেজ বা সেই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও জানতে পারেনি। সব কিছু মিলিয়ে আমরা দেখেছি সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে বিভিন্ন রেড কি সেন্টার ভলেন্টিয়ার রয়েছে বা স্থানীয় ভলেন্টিয়ার রয়েছে, বিভিন্ন যুব সমাজ রয়েছে যারা বিভিন্ন ওয়ার্ডে আছে, যেই সমস্ত ওয়ার্ডে কার্যক্রম চলছে সেই ওয়ার্ডে যারা যুব সমাজ রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে, সহযোগিতা করছে যাতে করে সবাই যেন নির্বিঘ্নে এবং এখানে এসে কোনো ধরনের বিঘ্নিত না হয় বা কোনো ধরনের সমস্যা না পড়ে, সেই জন্য প্রত্যেকে এসে এই ধরনের টিকা দিয়ে যাচ্ছে। এবং এটি একটি যারা টিকা নিচ্ছেন তাদের জন্য একটি অত্যন্ত ভালো একটি সুযোগ বলে তারা জানিয়েছেন যারা টিকা নিচ্ছেন। এবং তারা বলছেন যে আগে হাসপাতালে গিয়ে বা টিকা কেন্দ্রে গিয়ে টিকা দিতে হচ্ছে, সেই সময় অনেক সমস্যা হচ্ছে, দীর্ঘ লাইন হতো বা দীর্ঘ সমস্যা হতো বা রেজিস্ট্রেশন করতে হতো, রেজিস্ট্রেশন কপি আবার নিতে হতো। এখন এই জায়গায় টিকা দেওয়ার কারণেই সেই ধরনের সমস্যা আর সম্মুখীন হচ্ছে না। তাতে করে তারা সরকারকে এই যে টিকা ক্যাম্পেইন বা যে ভ্যাকসিন ক্যাম্পেইনে সাধুবাদ জানিয়েছে প্রত্যেকে যারা এখানে এসছে। সব কিছু মিলে টিকা কার্যক্রম চলছে সিলেটের প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে। এ ছিল সিলেটের সিটি কর্পোরেশন এলাকার 9 নম্বর ওয়ার্ডের পাঠানটোলা দ্বিপাক্ষিক হাই স্কুল থেকে টিকা কার্যক্রমের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ঢাকায় রয়েছেন আমাদের সহকর্মী রবিন। ইকরাম, আপনি সিলেটের কথা তো বলছিলেন, রাজধানীতেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে মানুষের ব্যাপক আগ্রহ, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে চলছে বিশেষ ক্যাম্পেইন। এখন দুপুর 12টা পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও আমার পেছনে মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। একটি বিষয়, সরকারের এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় যেটি পরিকল্পনা ছিল যে এখানে সমাজের পিছিয়ে পড়া মানুষকে টিকার আওতায় আনা,
প্রান্তিক পর্যায়ের মানুষকে টিকার আওতায় আনা, এবং যেটি লক্ষ্য ছিল যে বয়স্ক মানুষ, বয়স্ক নাগরিক, নারী এবং যে প্রতিবন্ধী তাদেরকে টিকার আওতায় আনার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া। সেটি কিন্তু বাস্তবেও আমরা সেটি দেখতে পাচ্ছি যে প্রথম দিন ব্যাপকভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং মানুষের অংশগ্রহণও বেশ আশাব্যঞ্জক। এবং আরেকটি বিষয় আমরা যেটি লক্ষ্য করেছি যে যে মানুষ যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে তাদেরকে জানতে চেয়েছিলাম যে তারা এই যে টিকাদান কেন্দ্র সম্পর্কে তারা খবরটি কিভাবে পেয়েছেন। তারা যেটি বলেছেন যে তারা অনেকেই বস্তি থেকে এসেছেন বা তারা অনেকেই যে নিম্নবিত্ত, তারা প্রচলিত গণমাধ্যমের বাইরেও তারা যে এলাকায় মাইকিং করা হয়েছে এবং যে মসজিদে যে ইমাম সাহেব গতকাল শুক্রবার দিন তাদেরকে জানিয়েছে যে টিকা দেওয়া হবে বিশেষ ক্যাম্পেইনের আওতায়, কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই তারা টিকা পাবেন। সেভাবে বিভিন্ন সূত্র থেকে তারা এই খবরাখবর পেয়ে তারা এখানে এসে ভিড় করেছেন। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে সরকারের প্রাথমিকভাবে যদিও বিশেষ ক্যাম্পেইনের আওতায় লক্ষ্য ছিল, প্রথমে বলা হয়েছিল 60 লাখ মানুষকে টিকার আওতায় আনা, পরে সেটিকে বাড়িয়ে 1 কোটিতে উন্নীত করা হয়েছে। এবং তবে সবশেষ সরকার যেটি লক্ষ্যমাত্রায় নির্ধারণ করেছে আগামী 6 দিনে সারা দেশে 32 লাখ মানুষকে টিকার আওতায় আনা। এবং আজকে যারা প্রথম ডোজ নিচ্ছেন তারা কিন্তু 1 মাস পর 4 সপ্তাহ পরে ঠিক একই কেন্দ্র থেকে, একই বিশেষ ক্যাম্পেইন কেন্দ্র থেকে তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সাদিয়া, গণটিকাদান কর্মসূচির বিষয়ে সবশেষ জানাতে রাজধানীর মানিকনী এভিনিউ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, এবং তার আগে সিলেট থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। করোনায় বিপর্যস্ত সারা দেশ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1.5 শতাধিক। বরিশালে মারা গেছেন সর্বোচ্চ 18 জন। এই মুহূর্তে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সারা দেশের মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটই কিন্তু মারা গেছে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত এবং করোনা সন্দেহের রোগী, আর এই সংখ্যাটি হচ্ছে কিন্তু 18 জন। এই 18 জনের মধ্যে কিন্তু আমরা হাসপাতালের হাসপাতাল থেকে যে তথ্যটি জানানো হয়েছে আমাদের, সেটি হচ্ছে যে 3 জন ছিল পজিটিভ, আর বাকিরাই কিন্তু ছিল বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। বরিশালের এর মধ্যে এই 18 জনের মধ্যে বরিশালের ছিল 9 জন, পিরোজপুরের ছিল 5 জন, পটুয়াখালীর ছিল 1 জন এবং ঝালকাঠির 2 জন, আর বাগেরহাটের ছিল 1 জন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 71 জন, আর এর মধ্যে 51 জনই ছিল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। জেলায় 24 ঘন্টায় মারা গেছে 3 জন। 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন 35 জন, এর মধ্যে 11 জনই ছিল পজিটিভ। বর্তমানে চিকিৎসাধীন আছে এই হাসপাতালে 277 জন রোগী। আরেকটি করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও, যেটি হচ্ছে বরিশাল জেনারেল হাসপাতাল। সেখানে কিন্তু 43 জন রোগী ভর্তি হয়েছে, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে, এবং সেখানে গত 24 ঘন্টায় কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো খবর আর কি। যারা 277 জন এখানে ভর্তি রয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এর মধ্যে পজিটিভ রয়েছে 97 জন, আর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে RT-PCR ল্যাবে 24 ঘন্টায় 292টি নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে পজিটিভ ছিল 7 জন। শনাক্তের হার হিসাবে যদি আমরা বলি সেটি হচ্ছে 31.25%। একটু তথ্য জানিয়ে রাখি, অনেকগুলো যে খবর থাকে তার মধ্যে একটি খবর হচ্ছে ভালো খবরের একটি দিক, সেটি হচ্ছে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অক্সিজেন সংকটের একটি কথা আমরা প্রায় শুনতে পেতাম। গত প্রায় 1 মাস যাবত আমরা এই তথ্যটি শুনে আসছিলাম, কিন্তু এখনকার খবরটি হচ্ছে একটি অক্সিজেন ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার মাধ্যমে কিছুটা হলেও সেই সংকটের অল্প কিছু হলেও অবসান হয়েছে। অক্সিজেনের সংকট নিয়ে যারা কথা বলতেন তারা আমাদের সাথে জানিয়েছেন যে এখনকার ব্যবস্থাপনা কিছুটা উন্নতি হয়েছে, তবে আরও ভালো করা দরকার, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে সর্বশেষ তথ্য। সাদিয়া, বরিশাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে প্রেস ব্রিফিং করছে সিআইডি। সরাসরি যাচ্ছি রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে। সেটি আপনাদেরকে আমরা অবহিত করতে পারবো। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ আমরা শুরু করেছি, সীমিত পর্যায়ে শুরু করেছি এবং আমরা শুরু করছি। আসলে তো একটু তো সময়ও লাগে, তো আমরা শুরু করেছি এবং আসামিরা আমাদের হেফাজতে আছে। ওমর ফারুক ভাই, একটা কথা, আপনারা যেহেতু মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন এবং তদন্ত করবেন, আপনাদের তদন্ত আসলে খুবই সুচারুভাবে হয়,
যে জিনিসটা একজন বাদী এখন পরিমণি হচ্ছে এখন আসামি অন্য একটা মামলার বাদী এবং সেটা গোয়েন্দা বিভাগেই ন্যস্ত ছিল। একজন বাদীর সাথে তদন্ত কর্মকর্তার একটা পরিণয়ের সম্পর্ক, এই বিষয়গুলো কি আপনাদের তদন্তে উঠে আসবে কিনা? আমরা এডিসি সাকলাইনের বিষয়টা বলছিলাম, পরিমণির সঙ্গে তার সম্পর্ক, তার বাসায় যাওয়া আসা, এই বিষয়গুলো তদন্তে উঠে আসবে কিনা? ডেফিনেটলি আমাদের তদন্তে আমরা আসলে থরলি তদন্ত করব। যে কোনো বিষয়ে আমাদের নজরে আসবে, জিজ্ঞাসাবাদে আসবে এবং মিডিয়াতে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে আমরা সেগুলো সত্যিকারের যেটি ঘটনা সেটি আমরা খুঁজে বের করব। যদি মামলা তদন্ত কর্মকর্তাও হয়, যদি ডেফিনেটলি কোনো কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক। আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করে যেটি সত্যি ঘটনা সেটিকে আসলে উদ্ঘাটন করা। ওমর ফারুক ভাই, যে সকল অভিযোগগুলো পাওয়া গেছে বিশেষ করে পরিমণির বিরুদ্ধে, অনৈতিক ব্যবসা, বিভিন্ন মাদকের মাধ্যমে পার্টি, এই বিষয়গুলো আসলে এগুলো তো বেশিরভাগই একটু জটিল, সময় সাপেক্ষ, সেগুলোর ক্ষেত্রে আসলে কি পন্থা অবলম্বন করতে? আচ্ছা দেখুন, এগুলো তো আসলে অ্যাডভান্স বলা মুশকিল। আমরা তদন্ত শুরু করেছি, তদন্তের যে অগ্রগতি সেটি আমরা সময় সময় আপনাদেরকে অবগত করার চেষ্টা করব এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সিআইডিতে যেহেতু তদন্ত হচ্ছে, এই তদন্ত সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ। এবং আমরা সত্যিকারে যদি যে দোষী বা যার যে অপরাধ আছে ততটুকু আমরা খুঁজে বের করতে পারবো। না, এখন থেকে এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না আমরা এ পর্যন্ত কি পেয়েছি। আসলে তো কালকে সন্ধ্যায় রাতে আমাদের কাছে আমাদের আসামিরা আসছে, তো এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না এবং আমাদের বলার যখন সময় হবে আপনাদেরকে আমরা সেগুলো শেয়ার করবো। এছাড়া আমরা কালকে ডিবিতে যখন মিটিং করা হয় তখন বলা হয়েছিল যে এর সাথে আরো যারা প্রভাবশালী ব্যক্তিরা জড়িত আছে, আপনারা এই বিষয়টাকে কিভাবে? ডেফিনেটলি যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে, তো যেটি আমি বললাম যে আসলে আইনের ঊর্ধ্বে তো কেউ না, তা আমরা সেগুলো আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা সেগুলো যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে, তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং আমি নিশ্চিত যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। সবাইকে ধন্যবাদ। চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে প্রেস ব্রিফিং করছিলেন সিআইডি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদে আরো থাকছে, মূল্যের চাল ও আটা নিম্ন আয়ের মানুষের জন্য বিক্রির কথা খোলা বাজারে, অথচ তা সংরক্ষণ করা হচ্ছে গোডাউনে। অসাধু ডিলারদের যোগসাজশে এই খাদ্য সামগ্রী খোলা বাজারের পরিবর্তে বিক্রি হচ্ছে কালোবাজারে। রাজধানী থেকে চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে, ডিলারদের একটি অংশ দীর্ঘদিন ধরেই ওএমএস এর খাদ্য সামগ্রী নিজেদের গোডাউনে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল। বুলবুল রেজার রিপোর্ট। স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য সরকার সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে গত কয়েক বছর ধরে। এই কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সপ্তাহে 6 দিন চাল ও আটা ভর্তুকি দিয়ে বিক্রি করার কথা তাদের। অভিযোগ রয়েছে, ডিলারদের একটি অংশ ওএমএস এর চাল আটা খোলা বাজারে না নিয়ে বিক্রি করে দিচ্ছে কালোবাজারে। গোয়েন্দা অভিযানে তার সত্যতাও মিলেছে। রাজধানীর কামরাঙ্গীরচরের একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে 90 বস্তা চাল ও 40 বস্তা আটা। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুলিশ বলছে, জুয়েল নামে এক ডিলারকে গ্রেফতারের পর ওএমএস এর চাল আটা কালোবাজারে বিক্রির সিন্ডিকেটের তথ্য বেরিয়ে আসে। জুয়েল ও তার পরিবারের সদস্যদের নামে 12টি ডিলারশিপ রয়েছে। একটি অসাধু চক্র এই ওএমএস এর এই ডিলারশিপের সুবিধা নিয়ে তারা বিভিন্নভাবে এগুলোকে সংগ্রহ করে জনগণের মধ্যে বিতরণ না করে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করছে। এই 12টি ডিলারশিপের মাধ্যমে সে দীর্ঘদিন ধরে প্রতারণা করছে এই চালগুলো। স্বল্প মূল্যের ওএমএস এর পণ্য সামগ্রী কালোবাজারে বিক্রির পুরো সিন্ডিকেটটি আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ। আদালতের নির্দেশের পরও মায়ের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি 2 বছরের শিশু মাইরিনকে। মায়ের কান্নায় পুলিশ হাজির হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের ধানমন্ডির বাসায়। আদালতের নির্দেশ বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রিয় সন্তানকে ফিরে পাবার আকুতি হতভাগ্য মায়ের। মার্জিয়া মুমুর রিপোর্ট।
সন্তানকে এক নজর দেখার জন্য তপ্ত রোদে রাজপথে ঠায় দাঁড়িয়ে মা। নারী ছেঁড়া ধনকে গত 2.5 মাস ধরে একবারও চোখের দেখা দেখতে পাননি তিনি। 1 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে 2 বছরের আরেক সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। 2.5 মাস হয়ে গেছে আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। আমি বাচ্চাটাকে জাস্ট দেখতে চাচ্ছি, আমি তার কিছু চাচ্ছি না। আশ্চর্য, আমি বুঝতেছি না আমার কি করা উচিত, কার কাছে যাওয়া উচিত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফের ছেলের বউ মাধবী আক্তার নীলার কাছ থেকে তার বড় সন্তান শিশু মাইরিনকে আলাদা করে রাখেন শ্বশুরবাড়ির লোকজন। মায়ের আকুতিতে সাড়া দিয়ে সপ্তাহে 2 দিন শিশু মাইরিনকে তার মায়ের সঙ্গে দেখানোর নির্দেশ দেন আদালত। তারপরও দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী মায়ের। বলছে আমি নাকি কোর্টকে বিভ্রান্ত করে পারমিশন নিয়ে আসছি, ওরা আমাকে বাচ্চা দেখতে দিবে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সন্তানকে দেখতে না পেরে যান পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানায় আদালতের নির্দেশ প্রতিপালনের ব্যবস্থা করবেন তারা। শুক্র এবং শনিবার এবং অথবা ঈদুল আজহার দিনে দেখা করতে পারবেন 3টা থেকে 5 ঘটিকার মধ্যে। পর্যটনে যেভাবে ডাইরেকশন দিয়েছে আমাকে সেভাবে প্রতিপালন করতে হবে। ভুক্তভোগী এই মায়ের অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর অকথ্য নির্যাতন চালায়। এমনকি গর্ভাবস্থায় দ্বিতীয় সন্তানকে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগও আনেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের পরিবারের বিরুদ্ধে। 20 জুন নির্যাতন, ভ্রূণ হত্যা ও 2 বছরের সন্তানকে আটকে রাখার অভিযোগে স্বামী মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা করেন মাধবী নীলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নাটোরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের ঘর দেওয়ার পর এবার চলছে কর্মসংস্থানের আয়োজন। এজন্য পুরো দমে চলছে প্রশিক্ষণ। এছাড়া প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে তৈরি করা হচ্ছে শিশু পার্ক। প্রশিক্ষণ এবং বিনোদন পার্ক পেয়ে খুশি উপকারভোগীরা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উপহারের ঘর পাওয়া লোকগুলোর জন্য প্রয়োজন ছিল কর্মসংস্থান। সাংসারিক কাজের বাইরে তেমন কাজ না থাকায় অলস সময় কাটাতেন অনেক গৃহিণী। শুধু সময় পারি নয়, এবার বাড়তি আয়ের পথও তৈরি হলো নাটোরের আশ্রয়ণ প্রকল্পে। সে লক্ষ্যে ব্লক বাটিক ও হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নারীদের। ট্রেনিং পাইছি, কাজ শিখেছি, কাজ শিখে আমরা এখন খুব সুন্দরভাবে যাপন জীবন কাটাচ্ছি। সরকারি সুবিধা অসুবিধা এখানে যা আসে আমরা সবার আগে পাই, এটা সরকার অনেক ভালো করছে আমাদের জন্য। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কাজটি শুরু করেছে। পরে পুরুষদেরও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। দর্জি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এবং খ্রিস্টান শোকেজের উপরে আমরা 15 দিন ব্যাপী প্রশিক্ষণ দিতে চাই। ট্রেনিং শেষে আমরা চাইব প্রত্যেককে উপজেলা পরিষদের অর্থায়নে একটি করে সেলাই মেশিন দেওয়ার জন্য। এদিকে মিনি শিশু পার্ক তৈরি করে বিনোদনেরও ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন ধরনের রাইড পেয়ে খুশি কেন্দ্রের শিশুরা। জায়গা পাইছি না, এখন আসে খুব খুশি হয়েছি। কোনোতে খেলার জায়গা আছিল না, এখন বাড়ির পাশে খেলার জায়গা হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আশ্রয়ণ প্রকল্পটিকে দেশের জন্য মডেল হিসেবে গড়ে তোলার কথা জানান জেলা প্রশাসক। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নির্মাণ করছি যাতে তাদের মানসিক বিকাশ ভালোভাবে ঘটতে পারে। আমরা চাচ্ছি সারা দেশে যে আশ্রয়ণের ঘর নির্মাণ হয়েছে নাটোর জেলায় একটি মডেল হবে। প্রকল্পের মাধ্যমে জেলার 7টি উপজেলায় 1939টি ভূমিহীন পরিবার পেয়েছে পাকা বাড়ি। সময় সংবাদ, নাটোর। নওগাঁর হাটে চিকন জাতের ধানের দর বাড়লেও কমেছে মোটা ধানের দাম। ভারত থেকে আমদানি হচ্ছে এমন অজুহাতে ব্যবসায়ীরা মোটা ধান মন প্রতি 100 টাকা কম দরে কিনছে। এটি ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ কৃষকের। টেকসই বাজার নিশ্চিতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা গোলা ভর্তি করে ধরে রাখেন ধান। গেল কয়েকদিন আগে সন্তোষজনক দাম পেলেও এখন সেখানে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। ভারত থেকে চাল আসছে এমন অজুহাতে নওগাঁর মহাদেবপুর হাটে মোটা ধান মনপ্রতি 100 টাকা কমে কিনছেন ব্যবসায়ীরা। শোনা একটা হুজুগ উঠেছে যে সরকার চাল আমদানি করবে, এই কারণে বাজারটা একটু কম, মিলারেরা একটু সাহস পাচ্ছে না ধান কিনতে। সকাল থেকে ঘুরে ঘুরে ধানের দাম কেউ করিচ্ছে না, ছোট ছোট ব্যবসায়ীরা ধান কিনছে। মোটা ধানের দর কমলেও বেড়েছে চিকন জাতের ধানের দাম। এই অবস্থায় ধানের টেকসই বাজার নিশ্চিতে প্রশাসনের নজরদারির দিকে তাকিয়ে কৃষকরা। 1240 টাকা দাম বেচলাম, 12,060 টাকা কেসে পেলাম। আমরা কৃষি মানুষ, এখন যা পাই তাই নিয়ে তুই চলে যাই আমরা। এখন আমাকে তো অভিযোগ দেওয়ার কোনো জায়গা নেই। বাজারটা সচরাচর এরকম দাম থাকে, ভালো থাকে, তাদের সরকারি এটা তদারকি প্রয়োজন আমরা কৃষক মনে করি। ধানের ন্যায্য দাম মিলবে বলে আশা কৃষকদের। প্রান্তিক চাষিরা এসব হাটে ভোর সকালে বিক্রির জন্য নিয়ে আসেন ধান।
সপ্তাহে শনি ও বুধবার মহাদেবপুর হাটে 6 থেকে 7,000 মণ ধান বেচাকিনা হয়। নওগাঁর মহাদেবপুর থেকে MR রকি, সময় সংবাদ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে আজ চতুর্থ টি20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। দু দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, সাদিয়া, সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু কোনো আলোচনাতেই ছিল না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20 সিরিজটা হেরে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল, কিন্তু তারপরেও কথা হচ্ছিল আসলে অস্ট্রেলিয়া এই সিরিজটা কত ব্যবধানে জিতবে সেটা নিয়েই কিন্তু সবার মধ্যে একটা আলোচনা ছিল। কিন্তু সব আলোচনাকে আসলে ভুল প্রমাণ করে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজটা জিতে নিয়েছে 3-0-তে। আর মাত্র দুটো ম্যাচ বাকি, সেই দুটো ম্যাচে এখন বাংলাদেশের জন্য নতুন ইতিহাস যে সামনে যে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা যাবে কিনা সেই লক্ষ্য কিন্তু এখন বাংলাদেশের সামনে, এবং সেই লক্ষ্যে আজ চতুর্থ টি20তে মিরপুরে বাংলাদেশ নামবে। আমি যদি এখানকার ওয়েদারের কথা বলি, সিরিজের প্রথম থেকে আসলে ওয়েদার এবং পিচ নিয়ে একটা আলোচনা ছিল যে এখানকার স্লো পিচ, লো একটা উইকেট হবে, সেই উইকেটে অস্ট্রেলিয়া কতটা ভালো করতে পারবে সেটা নিয়ে একটা আলোচনা ছিল। সেই আলোচনাটা কিন্তু শুরু থেকেই বাংলাদেশ দেখিয়েছে যে স্লো পিচে বাংলাদেশ কতটা মুনশিয়ানা দেখাতে পেরেছে, এবং অস্ট্রেলিয়া সেই জায়গায় একেবারে ব্যর্থ, যার কারণে কিন্তু বাংলাদেশ এখন মোটামুটি সিরিজের ফ্রন্ট লাইনে বসে আছে এবং সিরিজ জিতেও নিয়েছে, এবং এখন হোয়াইট ওয়াশের অপেক্ষা আর কি। আর চতুর্থ টি20-র আগে যদি বলি যে সকালবেলা এখানেও কিছুটা বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেই বৃষ্টির কারণে এখন পর্যন্ত আবার ওয়েদার বেশ ভালো, রোদ উঠেছে এবং বেশ রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া, কিন্তু একই সাথে প্রচণ্ড গরম, যে গরমটা আমরা প্রথম টি20 এবং দ্বিতীয় টি20-তে দেখেছিলাম। যদিও তৃতীয় টি20-তে আবার এই গরমটা ছিল না, কিন্তু সেই গরমটা আজকে আমরা চতুর্থ টি20-তে আবারও দেখছি। এখানে প্রচণ্ড গরম পড়েছে, যার কারণে কিন্তু আমরা বুঝতেই পারছি যে উইকেট আরও এরকমই স্লো এবং লো থাকবে, এবং এখানে অস্ট্রেলিয়ার জন্য একই রকমের একটা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে বাংলাদেশের স্কোয়াডের কথা বলতে হয়, বাংলাদেশ এখন পর্যন্ত তাদের উইনিং কম্বিনেশন ভাঙেনি, যার কারণে 3টি টি20-তেই কিন্তু বাংলাদেশ জিতে এসেছে। চতুর্থ টি20-তে যখন যেহেতু সিরিজটা জিতে গেছে, সেহেতু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে গতকাল জানানো হয়েছিল হয়তো বা কিছুটা পরীক্ষা নিরীক্ষা করবার চেষ্টা করা হতে পারে, কারণ আপনি জানেন যে বাংলাদেশের ওপেনিং পেয়ার 3টি সিরিজেই আসলে একেবারেই জ্বলে উঠতে পারেনি। অন্যদিকে মিডল অর্ডার খুব ভালো পারফর্ম করার কারণে কিন্তু প্রতিদিনই কিছুটা রান পেয়েছে। তো সাদিয়া, এখন বুঝতেই পারছেন যে টি20 ম্যাচটা যখন শুরু হবে তার আগ পর্যন্ত আসলে বোঝা যাবে যে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে শেষ। মিরপুর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে চলছে কোভিড-19 গণটিকাদান। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। 24 ঘন্টায় ঢাকার বাইরে মৃত্যু 1.5 শতাধিক। বরিশালে সর্বোচ্চ 18 জন। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে অচলাবস্থা পরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। জনবল সংকটের অজুহাতে নীরব কর্তৃপক্ষ, সরব বেসরকারি হাসপাতাল অনুমোদনে। এবং পরিমণির অনৈতিক ব্যবসায় ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে। তদন্ত হবে ডিবি কর্মকর্তার জড়িত থাকার বিষয়টিও ব্রিফিংয়ে সিআইডি। জিমির বিরুদ্ধে মামলা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।